করোনার ঝুঁকির মধ্যেই রাজধানীমুখী মানুষের ভিড়, রিকশা ও ভ্যানে আসছেন অনেকেই। উপসর্গহীন রোগীর কারণে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি, শারীরিক দূরত্বের পরামর্শ। করোনা রোগীর চিকিৎসা মিলছে ঢাকা মেডিকেলে, প্রস্তুত হচ্ছে আরও প্রায় ৬০০ শয্যা। চট্টগ্রামে ল্যাবে করোনার নমুনা জট বাড়ছে, মানা হচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা। করোনায় ভারতে একদিনে ১০০ জনের মৃত্যু, বিশ্বে মারা গেছে ৫,০০০-এর বেশি মানুষ। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। শুরুতেই রাজধানীর গাবতলী পরিস্থিতির খবর জানব। ছুটি শেষে রাজধানীতে ফিরেছেন পোশাক শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। দূরপাল্লার বাস ও গণপরিবহন বন্ধ থাকলেও মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির পাশাপাশি রিকশা ভ্যানে করেও কর্মস্থলে ফিরছেন তারা। গাবতলী পরিস্থিতির সর্বশেষ তথ্য এবার জানাতে যুক্ত হবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সকাল থেকে আপনি ওখানে রয়েছেন, তো এখনকার সড়কে বিভিন্ন জেলা থেকে যারা রাজধানীমুখী মানুষেরা ভিড় করছেন তাদের বর্তমান পরিস্থিতি জানাবেন। দেখুন, সকাল থেকে ঠিক যেমন চিত্রটি দেখতে পাচ্ছিলাম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্রটি কিন্তু আসলে আরো ভয়াবহ হচ্ছে। কারণ গাবতলীতে ঢাকায় প্রবেশের যেই হিড়িক পড়েছে সেটি বলা যায়। আমি যদি এখানকার চিত্র কিছুটা দেখানোর চেষ্টা করি, আপনি এসে দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং এখানে দাঁড়িয়ে তারা আসলে কিছুটা যারাই আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে আনার চেষ্টা করছেন এবং তারই কিছু দূরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রিকশা, অনেকগুলো রিকশা দাঁড়িয়ে আছে। আসলে ওই পর্যন্ত যারা পায়ে হেঁটে আসছেন বা যেহেতু গণপরিবহন বন্ধ, সেই জায়গাটিকে মাথায় রেখে মানুষজন বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, ভাড়ার গাড়ি দিয়ে তারা ওই পর্যন্ত ব্রিজের ওই মাথা পর্যন্ত আসছেন। তারপরে জায়গাটুকু তারা এখান থেকে পার হয়ে হেঁটে তারা পার হচ্ছেন এবং ব্রিজের আরেক অংশ থেকে যেখানে আসলে পুলিশের চেকপোস্ট নেই সেদিক থেকে তারা পার হওয়ার চেষ্টা করছেন। এছাড়া যে সকল ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসলে যাতায়াতের চেষ্টা করছে। আমি যদি আরেক প্রান্তের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, যেদিক থেকে আসলে ঢাকা থেকে বের হওয়া যায় সেখানেও কিন্তু আসলে একই চিত্র। এই বৃষ্টির গাবতলী, এই বৃষ্টির উপরে নানা রকমের মোটর সাইকেল, লেগুনা, রিকশা আসলে দাঁড়িয়েছে যাত্রী পরিবহনের জন্য। তারা এখানে শুধুমাত্র দাঁড়িয়েছে যারা ঢাকা থেকে বের হবেন, তারা যাতে ঢাকাতে বের হতে পারেন সেই জন্য তারা আসলে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীর জন্য। ঠিক তার ব্রিজের শেষ মাথাতেই রয়েছে পুলিশের চেকপোস্ট। সেখানে প্রায় প্রত্যেককেই তারা জিজ্ঞাসাবাদের চেষ্টা কেবলমাত্র করছেন। তার কারণটি হচ্ছে যেই পরিমাণের মানুষ আসলে ঘর থেকে বের হয়েছেন ঢাকায় প্রবেশের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে বের হওয়ার জন্য, এটি আসলে পুলিশের এখানে আমি সব মিলে দুপাশে ২০ জনের মতো সদস্যকে দেখতে পেয়েছি। আসলে ২০ জনের পক্ষে এত মানুষকে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা আসলেই সম্ভব না। আপনি নিশ্চয়ই চিত্রটি দেখতে পাচ্ছেন যে এখানে যেই পরিমাণের ব্যক্তিগত যানবাহন, রিকশা, মোটরসাইকেল, সিএনজি রয়েছে, এত গাড়িকে আসলেই পুলিশের পক্ষে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনা সম্ভব না। তারপরও তারা যেগুলোকে পারছেন তাদেরকে বলছেন, তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছেন, তাদেরকে সড়ক আইনে মামলা দিচ্ছেন, তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি প্রদানের চেষ্টা করছেন। কিন্তু মানুষের মধ্যে যেই ঢাকায় প্রবেশ করার যে প্রবণতা, আপনি জানেন যে গতকালকে একটি নির্দেশনা এসেছে যে সকল গার্মেন্টস কর্মীরা ঢাকায় প্রবেশ করতে চাবেন, যদি আসতে চান তাহলে তাদের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। অথচ গত মাসের ২৮ তারিখে যখন বিজিএমইএর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়েছিল, সেখানে বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়েছিল যে সকল শ্রমিকরা কেবলমাত্র ঢাকাতে অবস্থান করছেন তাদেরকে নিয়েই গার্মেন্টস খোলা হবে। কিন্তু তারপরে আবার এই ধরনের সিদ্ধান্ত কেন আসে? এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন যে কোনো পোশাক শ্রমিক যারা ঢাকার বাইরে গেছেন তারা কোনোভাবেই ঢাকায় আসলে প্রবেশ করতে পারবেন না। এরপরে আসলে এই ধরনের একটি সিদ্ধান্ত আসলো। আমরা প্রতিদিন দেখছি যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তারপরে এই ধরনের সিদ্ধান্ত এবং গার্মেন্টস খোলার পর থেকেই রাস্তায় যেই মানুষের সংখ্যা বেড়েছে, এটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে যারাই কাজ করছেন তারা কিন্তু আসলে এই কথাটি বলছেন। এখানে সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু আসলে যতই দিন যাচ্ছে পরিস্থিতি কিন্তু আসলে ঘোলাটে হচ্ছে, মানুষের ঘর থেকে বের হওয়ার প্রবণতা বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তারা অনেকটাই অপারগ এত মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। গাবতলীতে ঢাকায় ফেরত মানুষের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।
সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বেশিরভাগ শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো খুলছে। ফলে কর্মস্থলে যোগ দিতে দলে দলে মানুষ প্রবেশ করছে এসব অঞ্চলে। আজও ঢাকামুখী শ্রমিকের ভিড় রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে। তবে বেশিরভাগ শ্রমিক এরই মধ্যে নিজ নিজ কর্মস্থলে পৌঁছে যাওয়ায় গত কয়েকদিনের তুলনায় মানুষের ভিড় কম। তবে গণপরিবহন বন্ধ থাকায় পথে পথে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। গাজীপুরে প্রায় ৯০০ কারখানায় কাজ করছেন শ্রমিকরা। সাভার শিল্পাঞ্চলের প্রায় ৫ শতাধিক ছোট বড় কারখানা এর মধ্যেই চালু হয়েছে। পর্যায়ক্রমে বাকি কারখানাও চালুর পথে। সাভারে বিভিন্ন পোশাক শ্রমিক কারখানা খুলেছে। সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এবার যুক্ত হবেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে কি ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন যারা শ্রমিক রয়েছেন তারা? আর কারখানা যেহেতু খুলেছে, তো জনসমাগমও বাড়ছে, তো সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনিক কি কোনো উদ্যোগ নিয়েছে? দেখুন, সাভার শিল্পাঞ্চলে কিন্তু এরই মধ্যে প্রায় ৫ শতাধিক পোশাক কারখানা চালু হয়ে গিয়েছে। এই সংখ্যাটি কিন্তু প্রতিদিনই বেড়েই চলছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই নতুন করে ১০টি ২০টি করে কারখানা এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই কারখানাগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। সেই স্বাস্থ্যবিধি সুরক্ষা নিশ্চিত করে তারা কারখানায় উৎপাদন চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেখানে যে বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে কারখানায় যখন শ্রমিকরা প্রবেশ করেন তখন তাদেরকে জীবাণুনাশক দিয়ে তাদেরকে হাত পা ধোয়ার পরে কিন্তু তাদেরকে কারখানার ভিতরে প্রবেশ করতে দেন এবং যাদের তাপমাত্রা বেশি রয়েছে তাদেরকে কিন্তু তারা কারখানায় প্রবেশ করতে দিচ্ছেন না। তারা তাদেরকে তাদের ভাড়া বাসায় অবস্থান করার জন্য আহ্বান করছেন এবং এই যে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি, এই বিষয়টি শুধু আমরা দেখতে পাচ্ছি, এর বাইরে কিন্তু আমরা তেমন কোন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি দেখতে পাইনি। আমি যদি একটু বলি, সেটি হচ্ছে যে শ্রমিকরা যখন কারখানায় কাজে প্রবেশ করতে যান তখন কিন্তু তারা সারিবদ্ধভাবে একেবারে লাইন ধরে তারা তাদের গন্তব্যে গন্তব্যে কাজের উদ্দেশ্যে রওনা দেন। তখন কিন্তু আসলে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয় না বা সামাজিক দূরত্বের বিষয়টিও নিশ্চিত হয় না। এজন্য আসলে প্রশাসন সবসময় চেষ্টা করছেন শ্রমিকদেরকে সচেতন করার জন্য, কিন্তু যেহেতু কারখানাগুলো একটি নির্দিষ্ট সময়ে তাদের উৎপাদন শুরু করে, অধিকাংশ কারখানায় আমরা দেখতে পাই যে সকাল ৮টা থেকে তাদের উৎপাদন শুরু করে, সেক্ষেত্রে শ্রমিকদের আসলে সামাজিক দূরত্ব মেনে আসলে কারখানায় কাজে যোগদান করতে যাওয়ার আসলে সুযোগ থাকে না। কারণ হচ্ছে প্রায় শিল্পাঞ্চলের অধিকাংশ শ্রমিকই সকাল ৭টা থেকে তাদের ভাড়া বাসা থেকে বের হন ৮টায় তাদের কর্মস্থলে ঢোকার জন্য। এজন্য আসলে শ্রমিক নেতারা বলছেন যে এই কারখানার যে শুরুর যে উৎপাদনের যে শুরুর যে টাইমটি, এই টাইমটি যদি ৭টা, ৮টা, ৯টা, 10টা এভাবে ভেঙে ভেঙে যদি করা হয়, সেক্ষেত্রে হয়তোবা শ্রমিকরা যখন কারখানায় কাজে যোগ দিতে যাবেন তখন সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত হবে। তা না হলে শ্রমিকরা যখন একটি নির্দিষ্ট সময়ে কারখানায় কাজে যোগ দিতে যাবেন তখন কিন্তু এই সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত হবে না এবং যখন কারখানা কাজ শেষ করে শ্রমিকরা বের হবেন একটি নির্দিষ্ট সময়, তখনও কিন্তু সেই একইভাবে শ্রমিকরা তাদের শ্রমিক কলোনিতে প্রবেশ করবেন। যার কারণে একটি নির্দিষ্ট সময় ভেঙে ভেঙে যদি শ্রমিকদেরকে কারখানায় কাজে যোগদান করানো হয় এবং ছুটি দেওয়া হয়, সেক্ষেত্রে আসলে সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত হবে বলে মনে করছেন শ্রমিক নেতারা। পোশাক শ্রমিকদের ঢাকায় ফেরা প্রসঙ্গে সাভারের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নারায়ণগঞ্জ থেকেও আমাদের সাথে এবার যুক্ত হবেন সহকর্মী রাকিবুল হাসান। তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে। রাকিব, করোনা ঝুঁকির হটস্পট হিসেবে ইতিমধ্যেই ঢাকার পরে রয়েছে নারায়ণগঞ্জের নাম। তো গত কয়েকদিনে কি পরিমাণে শ্রমিক সেখানে প্রবেশ করেছে, আর প্রশাসনই বা কি বলছে? আসলে নারায়ণগঞ্জে কিন্তু প্রায় ২৩২টি গার্মেন্টস প্রতিষ্ঠান গত কয়েকদিনে তাদের কার্যক্রম শুরু করেছে এবং আমরা যে বিষয়গুলি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এইসব গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে কিন্তু আহ, যে শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন তারা কিন্তু আসলে সামাজিক দূরত্ব মেনে তারা কিন্তু কাজে যোগ দিচ্ছেন না। যদিও বিকেএমই থেকে গার্মেন্টস মালিকদের বলা হয়েছে যে শ্রমিকদের স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা যেন তারা বজায় রাখে, কিন্তু এটা আসলে কতটুক তারা করতে পারছেন এই বিষয়ে আমি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সাথে কথা বলেছি। জাহিদুল আলম তিনি জানিয়েছেন যে তাদের পুলিশের কয়েক টিম তারা নিয়মিত এসব গার্মেন্টস প্রতিষ্ঠানগুলিতে তারা নিয়মিত টহল দিয়ে তারা সেসব দিকগুলি তারা নজরদারি রাখছেন, যেমন সামাজিক দূরত্ব তারা বজায় রেখে রেখে শ্রমিকরা কাজ করতে পারে। আসলে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের যারা আছেন তাদের সাথে কথা বলে আমি যে বিষয়টি জেনেছি যে গার্মেন্টস প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরেই কিন্তু নারায়ণগঞ্জে লকডাউনের পরিস্থিতি কিন্তু অনেকটা বদলে গেছে। গত
3 দিন যাবত কিন্তু আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে থাকলেও কিন্তু শ্রমিক শ্রেণী এবং সাধারণ মানুষ কিন্তু তারা মানছেন না। তারা দোকানপাটও অনেকে খুলছেন শহরে। আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন অলিগলিতে মানুষের পদচারণা এবং বেরিয়ে আসার সংখ্যাও বেড়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে নারায়ণগঞ্জে যেখানে করোনার সংক্রমণের যে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে, এই জায়গাটিতে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আরো করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে গেল। এই ছিল আমার কাছে সর্বশেষ। নারায়ণগঞ্জ পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটি বাড়ছে আরও 11 দিন। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ নিয়ে 6ষ্ঠ দফায় বাড়ছে ছুটি। সাধারণ ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত করে এবার ছুটি হবে 16ই মে শনিবার পর্যন্ত। রাষ্ট্রপতির আদেশক্রমে ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে সোমবারের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে টানা 52 দিন ছুটি পার করবে দেশ। এর আগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে প্রথম দফায় 26শে মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয় ছুটি। এরপর আরও 4 দফায় ছুটি বাড়িয়ে করা হয় 5ই মে পর্যন্ত। যেহেতু আমাদের বর্তমানে করোনা পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি সংক্রমণ বাড়ছে, যদিও আমাদের টেস্টের সংখ্যা বা পরিমাণও বাড়ছে, সেক্ষেত্রে যেহেতু সংক্রমণ বাড়ছে এবং এই পরিস্থিতিতে সরকার অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখছে এবং সেক্ষেত্রে আমাদের যে ছুটির ধারাবাহিকতা সেটি সম্ভবত 16 তারিখ পর্যন্ত বাড়ার সম্ভাবনা আগামী কালকে বিকেল অথবা আগামী পরশুদিন সকাল নাগাদ আমরা। ঢাকায় ফিরছেন পোশাক কারখানা শ্রমিক সহ নানা পেশাজীবী মানুষ। এ বিষয়ে আরো জানাতে এবার মানিকগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মানিকগঞ্জের ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন, আর করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? সকাল থেকে আমরা যেটা দেখেছি যে আজও কিন্তু দলে দলে মানুষ ঢাকায় ফিরছেন। যেসব কর্মজীবী ঢাকায় আছেন তারা কিন্তু ফিরছেন। এটা গত 23 তারিখ থেকেই তারা ফিরছেন। গত কয়েকদিন যাবৎ মানুষের সংখ্যাটা একটু কমেও গেছে, তবে তুলনামূলকভাবে যাচ্ছে মানুষ আর কি। তো মানিকগঞ্জের পাটুই এবং আরিচা হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষ ফিরছেন। তারা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে ফিরছেন, যেহেতু আপনি জানেন যে গণপরিবহন বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ থাকা তারা কিন্তু যে ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাস, হাইস এবং পিকআপ এবং কি মোটরসাইকেল করে তারা কিন্তু ফিরছেন। এবং আমি আরেকটা বিষয় দেখেছি যে গতকাল কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ বলেছেন যে যারা দেশের বাইরে থেকে আসবে তাদের কাছে কিন্তু আইডি কার্ড থাকতে হবে। তো সেই বিষয়টা আমি দেখেছি, তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে তাদের কাছে আইডি কার্ড আছে। তারা কারণ আইডি কার্ড তাদের যদি না থাকে তাহলে বিভিন্ন জায়গায় তাদের হ্যারাসমেন্ট হতে হয়, যে কারণে আইডি কার্ড তাদের সঙ্গে আছে। হয়তো অনেকে গলায় সেটাকে শো করে, আবার অনেকে তার ব্যক্তিগত পার্সে সেটা রেখে দেয়। তবে আইডি কার্ড সবার কাছে আছে। আরেকটি বিষয় আপনি জানেন, যেটা বলেছেন যে সুরক্ষার বিষয়টা, আপনি জানেন বিআইডব্লিউটিসি ইতিমধ্যে 5 জন সদস্য এই করোনা আক্রান্ত হয়েছেন দৌলুদিয়া প্রান্তে। তো তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি যারা আছে তারা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে পারে, সেটিও তারা কাজ করছেন। আরেকটা বিষয় আমি কথা বলেছিলাম এই বিষয়টা, তারা বলেছেন যেহেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষ এইখান থেকে যাতায়াত করে, সেই কারণে কিন্তু এই বিআইডব্লিউটিসির যে কর্মকর্তা আছেন তারা তাদের সংস্পর্শে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষ এইখান থেকে যাতায়াত করে, সেই কারণে কিন্তু এই বিআইডব্লিউটিসির যে কর্মকর্তা আছেন তারা তাদের সংস্পর্শে আসার কারণে কিন্তু তারা আক্রান্ত হতে পারে, এটা তারা বলছেন। আপনি জানেন মানিকগঞ্জে কিন্তু লকডাউন চলছে। তো দেশের অন্যান্য জেলা থেকে এই মানিকগঞ্জে যেন অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেই কারণে কিন্তু এই মানিকগঞ্জে লকডাউন ঘোষণা করেছে। কিন্তু গত 25 তারিখে এই গার্মেন্টস খুলে দেওয়ার কারণে সেটা কিন্তু আসলে এখানকার প্রশাসন আর কন্ট্রোল করতে পারেনি। এখন দেখা গেছে যে শত শত মানুষ এই মানিকগঞ্জ হয়েই কিন্তু তারা ঢাকায় ফিরছেন এবং পাটুরিয়া ঘাটের পথে মানিকগঞ্জ আসছেন, মানিকগঞ্জ হয়ে কিন্তু তারা নবীনগর চলে যাচ্ছেন। মানিকগঞ্জের ফেরিঘাট পরিস্থিতি এবং সার্বিক অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। করোনা ভাইরাসের উপসর্গহীন রোগীরা নীরবে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ পর্যন্ত আক্রান্ত হওয়া রোগীদের অনেকেরই উপসর্গ ছিল না। তাই এই নীরব বাহকদের কাছ থেকে সংক্রমিত হওয়া থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
কোভিড-19 শ্বাসতন্ত্রের রোগ। এর সাধারণ উপসর্গ হচ্ছে জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট। রোগ গুরুতর হলে দেখা দেয় নিউমোনিয়া, পাশাপাশি শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। কিন্তু জ্বর, কাশি বা অন্য উপসর্গ নেই এমন মানুষেরাও শনাক্ত হচ্ছেন সংক্রমিত হিসেবে। ধারণা করা হয় নীরব বাহকের মাধ্যমে আক্রান্ত হয়েছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের কোনো দেশে 64%, কোনো দেশে 30% উপসর্গহীন কোভিড-19 রোগী শনাক্ত হচ্ছে। পাশের দেশ ভারতে আক্রান্ত রোগীদের 80% উপসর্গহীন। পরিসংখ্যান বলছে, দেশে শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা 8,790 জন। সবশেষ 10,176 জনের নমুনা পরীক্ষায় দেখা গেছে তাদের 30%-এর কোনো উপসর্গ ছিল না। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 76,066 জনের। আইডিসিআর একটা জরিপ করেছে, কয়েকজন রোগী পজিটিভ ছিলেন, যারা সেই পজিটিভ রোগীর যারা একেবারে ঘনিষ্ঠ পরিবারের সদস্য, তাদের লক্ষণ থাক বা না থাক তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেখা গেছে যে পরিবারের যত সদস্যদেরকে নমুনা নেওয়া হয়েছে তাদের মধ্যে উপসর্গ নেই, অথচ করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছে তাদের সংখ্যা প্রায় 1/4। এরা কিন্তু রোগ ছড়াচ্ছে, অথচ এদের মধ্যে উপসর্গ নেই। সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় ঘরে থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। বাজার ঘাটে, মার্কেটে প্রচুর মানুষের সমাগম হচ্ছে। এই সমাগমটি ঠেকাতে না পারলে আমরা এই সংক্রমণটাকে ঠেকাতে পারবো না। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। এই রোগের প্রতিষেধক আসা পর্যন্ত সতর্ক থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখাকে গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্যবিদেরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার করোনা রোগীর চিকিৎসা মিলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তৃপক্ষ বলছে, প্রয়োজন দেখা দিলে দেশের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতালের পুরোটাই করোনা রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে রূপ দেয়া যাবে কম সময়ে। এতে রোগীর জন্যও আছে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা। 4 সপ্তাহ ধরে রোগ শনাক্তের পরীক্ষা চালানোর পর এবার করোনা রোগীর চিকিৎসায় কাজও শুরু করল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আইসিইউ, ভেন্টিলেটর সহ উন্নত সেবার সকল সুবিধা থাকায় আপাতত হাসপাতালটির বার্ন ইউনিটে ভর্তি করা হচ্ছে রোগী। শনিবার থেকে নতুন রোগী ভর্তি বন্ধ রেখে খালি করা হচ্ছে হাসপাতালের মেডিসিন বিভাগকে, যাতে চিকিৎসা দেয়া যাবে 600 করোনা রোগীর। প্রয়োজনে আরও বেশি রোগীর চিকিৎসা সেবা চালুর পরিকল্পনার কথা জানান হাসপাতালের পরিচালক। মেডিসিন অ্যানালাইজ সাবজেক্টের সেটা আমরা স্থগিত করেছি এবং এখানে যে পেশেন্টগুলো আসছে নন কোভিড তাদেরকে আমরা সরদি হসপিটাল বা স্পেশালাইজড যে সমস্ত হসপিটাল আছে সেগুলিতে আমরা আজকে থেকে রেফার শুরু করেছি এবং আমরা 2-4 দিনের মধ্যে আমরা এটা খালি করে ফেলবো। এরই মধ্যে ধাপে ধাপে ডাক্তার, নার্স, মেডিসিন টেকনিশিয়ান, ওয়ার্ড বয় সহ চিকিৎসা সংশ্লিষ্ট সবার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে। চিকিৎসা সংশ্লিষ্টদের আসা যাওয়া এবং থাকার সুবিধাও করা হয়েছে হাসপাতালের আশেপাশে। হসপিটাল হিসেবে শুরু করছি, যেখানে আইসোলেশন থাকবে এবং পেশেন্টদের পরীক্ষা করার ব্যবস্থা থাকবে, পেশেন্টদের সর্বাঙ্গীন চিকিৎসার ব্যবস্থা থাকবে। এই পেশেন্টের যদি কোনো স্পেশালিটি সার্ভিস লাগে, আমাদের সেই স্পেশালিস্টরাও রাউন্ড দ্য ক্লক ডিউটিতে থাকবে। এর মধ্য দিয়ে যারা বিশেষ করে সাসপেক্টেড কেস, যেটা নিয়ে খুব সমস্যা হচ্ছিল, যে মানে আপনার টেস্ট না হওয়া পর্যন্ত চিকিৎসাটা পাচ্ছিল না, এখন কিন্তু আমরা আমাদের এখানে সাসপেক্টেডের জন্য আমরা স্পেস রাখছি এবং আমরা যারা পজিটিভ হবে তাদের জন্য স্পেস রাখছি। সুতরাং এখান থেকে আমরা কাউকে কিন্তু ওইভাবে আর ফিরিয়ে দিব না, সেটাই আমাদের মেইন টার্গেট। 2600 বেডের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব সরবরাহ ব্যবস্থা থাকায় অক্সিজেন দেয়া সম্ভব 4500 রোগীকে। প্রয়োজন দেখা দিলে গোটা হাসপাতালকেই কোভিড-19 চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল বানানোর পরিকল্পনাও আছে বলে জানায় কর্তৃপক্ষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে করোনা ভাইরাসের পরীক্ষা করাতে গিয়ে নানা ভোগান্তির অভিযোগ করেছেন সাধারণ মানুষ। চাইলেও টেস্ট করাতে পারছেন না অনেকেই। এছাড়াও যেসব স্থানে পরীক্ষা করা হচ্ছে সেখানেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, করোনা পরীক্ষা করতে আসা লোকদের ভিড় সকাল থেকে আপনি রয়েছেন সেখানে, কেমন দেখছেন আর কি ধরনের ভোগান্তির কথা তারা জানিয়েছেন?
শাফাত, আমরা আসলে এখন একদম ভিড় অর্থাৎ যেই জায়গাটায় নমুনা সংগ্রহ করা হচ্ছে, নমুনা নেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সকাল থেকে যারা আসলে এসেছেন তাদের প্রত্যেকেরই অভিযোগ যে সকাল কেউ 3:30 এসেছেন, এর আগেও আসলে তারা কেউ গতকালকে এসে ফিরে গিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটা বলেছেন তাদের আসলে 350 যেই প্রত্যেকদিন তারা সেখানে গতকালকে 300 ছিল, আজকে তারা 50 জনের মতো বেশি বাড়িয়েছেন, তার 350 বাইরে কেউ আসবে না। সেক্ষেত্রে সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে পুলিশ সদস্য যারা আছেন, আপনি জানেন যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে সম্মুখ যোদ্ধা হিসাবে পুলিশের যারা, তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ এছাড়া সরকারি চাকরিজীবী যারা রয়েছে, গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা রয়েছে, আর পাশাপাশি সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে এরা কিন্তু প্রত্যেকেই টোকেন নিয়ে অর্থাৎ এখানে এসেছেন এবং প্রত্যেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েছিলেন। কেউ ইফতার অর্থাৎ এখানের যেহেতু পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটু আস্থা রয়েছে, সেই ক্ষেত্রে সেহেরির পরে অনেকে সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা আসলে যেটা বলছেন কেউ ক্লান্ত হয়ে গেছেন। আবার সামাজিক দূরত্বের একটি বিষয় আমরা দেখেছি, এখানকার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা আসলে বারবার তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে আনসার সদস্যরা, তারা কিন্তু বেগ পেতে হচ্ছে। অর্থাৎ সামাজিক দূরত্বের বিষয়টি যারা উপসর্গ নিয়ে এখানে চিকিৎসা করাতে আসছেন তাদের আসলে বেগ পেতে হচ্ছে। আরেকটি বিষয় সেখানে চিকিৎসা পদ্ধতির বিষয় যেটা অর্থাৎ শনাক্তের বিষয়টি যদি একটু বলি, সেক্ষেত্রে কফ নিয়ে অর্থাৎ নাকের মধ্যে কিংবা বুকের মধ্যে থেকে কফ নেওয়া হবে এবং সেই কফটি আসলে কালকে আজকে নমুনা সংগ্রহ করা হবে। আগামীকালকে হয়তো একটি ফোন নাম্বার রয়েছে এবং সেই ফোন নাম্বারে তারা আসলে জানিয়ে দেওয়া হবে, SMS করে জানিয়ে দেওয়া হবে পজিটিভ অথবা নেগেটিভ, এরকম একটি বিষয়ের কথা এখানে কিন্তু বলা হয়েছে। তবে আরেকটি বিষয়, লাইন কিন্তু দীর্ঘতর হয়েছে। এখানকার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন গতকালকেও তারা আসলে এখানে 100 জনেরও বেশি পজিটিভ হয়েছে। সেক্ষেত্রে সেই পজিটিভের সংখ্যাটা বাড়ছে। জানতে চেয়েছিলাম আসলে আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা। তারা যেটি বলছেন আসলে তারা টেলিমেডিসিনের দিকে যাচ্ছেন। সেক্ষেত্রে যারা আক্রান্ত হবেন তাদের যেসব পরামর্শ রয়েছে সেই পরামর্শগুলো আসলে তারা দেওয়ার চেষ্টা করবেন, এরকম একটি বিষয় বলেছেন। আর আরেকটি বিষয় যেটা তারা বারবারই বলার চেষ্টা করেছেন, জানতে চেয়েছিলাম আসলে অনলাইনের এই যে ভোগান্তি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, রাস্তার একটি পাশে বসে থাকা, যেহেতু তারা প্রত্যেকেই অসুস্থ, কেউ কেউ জ্বর বা বেশি তাপমাত্রা নিয়ে এসেছেন, তো তাদের জন্য আসলে আলাদা অনলাইনের কোনো ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ অনলাইনে সে কোনো টোকেন সংগ্রহ করতে পারবে কিনা, এরকম একটি বিষয় বলেছিলেন। তবে সে বিষয় সম্পর্কে তারা যেটা বলেছেন যে আপাতত তাদের এরকম কোনো পরিকল্পনা নেই, তবে হয়তো ভবিষ্যতে তারা বিষয়টি নিয়ে চিন্তা করবেন। করোনা শনাক্ত পরীক্ষার সর্বশেষ তথ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। দেশে একদিনের রেকর্ড 5,800 জনের নমুনা পরীক্ষায় আজও 552 জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন 5 জন, মোট আক্রান্ত 8,790 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 175 জনের, নতুন 3 জন সহ সুস্থ হয়েছেন 177 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় এসব তথ্য। আগের 2 দিনের তুলনায় দেশে করোনা শনাক্তের সংখ্যা শনিবার একটু কমেছে, বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল 6,193টি। এর মধ্যে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 31টি ল্যাবে পরীক্ষা করে ফলাফল পাওয়া গেছে 5,827 জনের। এদের মধ্যে 552 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 5 জন। এই নিয়ে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত হল 8,790 জন, মৃত্যু হয়েছে 175 জনের। দুঃখের সাথে জানাচ্ছি যে আজকেও আমাদের মৃত্যুর তালিকায় 5 জন ব্যক্তি আছেন, যাদের মধ্যে 3 জন পুরুষ, 2 জন নারী এবং 5 জনই ঢাকার অধিবাসী। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 175 জন। সকলের বিধি আত্মার শান্তি কামনা করছি। ব্রিফিংয়ে জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3 জন। এ নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 177 জন। নতুন করে আইসোলেশনে নেওয়া 168 জন সহ এখন আইসোলেশনে রয়েছে মোট 1,632 জন। অতিরিক্ত মহাপরিচালক জানান, বিভাগ হিসেবে আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি 83.07 ভাগ ঢাকায়, এরপর চট্টগ্রামে। 1 মে রিপোর্ট অনুযায়ী 83.07 ভাগ যারা শনাক্ত হয়েছেন তারা ঢাকা বিভাগে, 4.6 ভাগ চট্টগ্রাম বিভাগে, 1.57 ভাগ সিলেট বিভাগে, 1.80 ভাগ রংপুর বিভাগে, 2.20 ভাগ খুলনা বিভাগে, 3.71 ভাগ ময়মনসিংহ বিভাগে, বরিশাল বিভাগে 1.69 ভাগ এবং রাজশাহী বিভাগে 1.53 ভাগ। শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় নতুন পিপিই সংগ্রহ কিংবা বিতরণ করা হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিভাগের 6 জেলার করোনা পরীক্ষার জন্য নির্ধারিত 2টি ল্যাবে বাড়ছে সংগৃহীত নমুনার জট। এতে মানা সম্ভব হচ্ছে না নমুনা সংরক্ষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাও।
এ কারণে পরীক্ষার ফল নিয়ে সংশয় দেখা দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। এদিকে জটের কারণে পরীক্ষার রিপোর্ট পেতে বেশি সময় লাগায় হাসপাতাল ছেড়ে রোগী ছাড়তেও হচ্ছে দেরি। আবার সন্দেহভাজনদের মাধ্যমে রয়েছে সংক্রমণ বাড়ার ঝুঁকিও। চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের 51 বছর বয়সী এক স্বাস্থ্যকর্মীর নমুনা বিআইটিআইডির ল্যাবে দেয়া হয় গত 23 মার্চ। এর 9 দিন পর পাওয়া যায় পরীক্ষার রিপোর্ট। 24 ঘন্টার মধ্যে নমুনা পরীক্ষার রিপোর্ট দেওয়ার কথা থাকলেও চট্টগ্রাম ও এর আশেপাশের 6 জেলার মানুষকে অপেক্ষা করতে হচ্ছে 7 থেকে 8 দিন। চট্টগ্রামের দুটি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষার সক্ষমতা আছে প্রায় 300-র মতো, তবে নমুনা আসছে দিনে 350-র কাছাকাছি, আর পরীক্ষা হচ্ছে 250-র মতো নমুনা। ফলে প্রতিদিন বাড়ছে নমুনা জট। ডেইলি প্রায় 300 থেকে 350 নমুনা এই কেন্দ্রগুলোতে পৌঁছাচ্ছে। অতিরিক্ত স্যাম্পলগুলা চট্টগ্রাম বিআইটিআইডিতে তারা ফ্রিজিং করে রাখে, যে নিয়মে এটা করতে হয় সেই নিয়মেই সেখানে তারা এটা নমুনাগুলো সংরক্ষণ করছে। নমুনার নষ্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ 3 দিন পর্যন্ত নমুনা সংরক্ষণের কথা বলা আছে। পাশাপাশি নমুনা সংগ্রহের ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশনা আছে, তবে এসব মানা হচ্ছে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ভাইরাস মরে যেতে পারে, কিন্তু তার যে আরএনএ এবং ডিএনএ যে স্টেইন এগুলো থাকলে আপনার 30 দিনের মধ্যেও আমরা ফলাফল পেতে পারি। যে কোনো গ্রুপেরই যখন আপনি স্যাম্পল নিলেন, সে 6 দিন অপেক্ষা করে আছে, সেই 6 দিনে তো সে আরো অনেকজনকে ইনফেক্টেড করে ফেলতে পারে। চিকিৎসকেরা বলছেন, হাসপাতালে থাকা কোনো রোগী সুস্থ হলেও নমুনা পরীক্ষায় দেরি হওয়ায় তাকে ঠিক সময় ছাড়া যাচ্ছে না। একইভাবে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষার ফল দেরিতে আসায় তার আশেপাশের মানুষ সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ছে। বিষয়গুলো স্বীকার করে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নমুনা জট কাটাতে ল্যাব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একটি পরীক্ষা করতে সরকারের কম করে 2 থেকে 3,000 টাকা খরচ হয় একজনের জন্য, সেটি করে যাচ্ছেন সরকার। তো সেটি যদি প্রাইভেট সেক্টরে আনতে হয়, সেই সব বিষয়গুলো আলোচনায় আসতে হবে। আর এর বাইরে নতুন মেশিন বসানো ছাড়া পিসিআর এর মাধ্যমে পরীক্ষা করাটা আসলে একটু কষ্ট সাপেক্ষ হবে। চট্টগ্রাম বিভাগে জনসংখ্যা 3,33 লাখ। জট কাটাতে দৈনিক ন্যূনতম 800 থেকে 1000 নমুনা পরীক্ষা করা প্রয়োজন বলে মত এই স্বাস্থ্য কর্মকর্তার। চট্টগ্রামের দুটি ল্যাবে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 3,474 জনের নমুনা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে নমুনা সংগ্রহের জটিলতার বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবার যুক্ত হবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সংগৃহীত নমুনার যে জট তৈরি ও নমুনা সংরক্ষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশনা, সেটি না মানার বিষয়ে ল্যাব কর্তৃপক্ষ কি বলছে? ল্যাব কর্তৃপক্ষ এক্ষেত্রে যেটি বলছে যে তারা মূলত যদি যে ধরনের তাপমাত্রা বা যে ধরনের উদ্যোগ নিয়ে এই সমস্ত নমুনা সংরক্ষণ করা দরকার, সেগুলো সেভাবেই করছে এবং এক্ষেত্রে তাদের নমুনার যে ফলাফলে কোনো প্রভাব তৈরি হচ্ছে না বিলম্বের কারণে, এই বিষয়টি তারা বলছেন। আর এখানে মূল যে সমস্যাটি সেটি হচ্ছে প্রতিদিন যে পরিমাণ নমুনা এখানে আসলে কালেক্ট করা হচ্ছে, ঠিক সেই পরিমাণ নমুনা পরীক্ষা করে শেষ করা যাচ্ছে না। প্রথমত হচ্ছে এখানে যে পিসিআর মেশিন যেটি দিয়ে নমুনা পরীক্ষা করা হচ্ছে সেটির একটি সংকট, পাশাপাশি আমরা মাঝখানে কিন্তু কিটেরও একটু সংকট দেখছিলাম, যদিও সেটি খুব দ্রুততম সময়ের মধ্যে কাটিয়ে ওঠা গেছে। এখানে চট্টগ্রামে দুটি যে কেন্দ্রে এই পরীক্ষাগুলো করা হচ্ছে, এইখানে মূলত আমরা যেটি খবরেও বলছিলাম যে প্রায় 3,33,00,000 মানুষের কাছ থেকে বিভিন্নভাবে সংগৃহীত নমুনা এবং পরীক্ষাগুলো করা হচ্ছে। এইখানে মূলত আমরা যেটি খবরেও বলছিলাম যে প্রায় 3,33,00,000 মানুষের কাছ থেকে বিভিন্নভাবে সংগৃহীত নমুনা এবং চট্টগ্রাম বিভাগের আরও বেশ কয়েকটি জেলা, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, এই বিষয় এদের কিন্তু সবগুলোরই পরীক্ষা বা নমুনা পরীক্ষা এখানে করা হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্টরা যেই তথ্যটি বা যেই বিষয়টি তারা উপস্থাপন করছেন, যেহেতু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিসিআর মেশিন আছে, এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পিসিআর মেশিন আছে, তারা পরামর্শ দিয়েছেন যদি সেসব এলাকার সংগৃহীত নমুনাগুলো চট্টগ্রামে না এনে সেগুলো যদি এই দুটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা করার ব্যবস্থা করা যায়, তাহলে চট্টগ্রামের উপরে চাপটা কমে।
এবং এই প্রেক্ষাপটে আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও ইতিমধ্যে পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে এবং সেটি যে সামনে হয়তো আমরা ধারণা করছি এবং স্বাস্থ্য বিভাগে বলছে যে খুব অল্প সময়ের মধ্যে সেখানে নমুনা পরীক্ষা করার কার্যক্রম শুরু হবে, তখন হয়তো এই যে চাপটি সেটি কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে। চট্টগ্রামে নমুনা সংগ্রহের জটিলতার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। সঠিক নমুনা সংগ্রহ না করতে পারায় রাজশাহীতেও গত এক মাসে মাঠ পর্যায়ে সংগ্রহ করা প্রায় 1000 খানেক নমুনাই ল্যাবে বাতিল হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক নমুনার অভাবে করোনা উপসর্গে থাকা ব্যক্তির পরীক্ষা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে সিভিল সার্জন জানান, অনলাইনে প্রশিক্ষণ দেওয়ার কারণে অনেক মাঠ কর্মী তা রপ্ত করতে পারেননি। এ কারণেই ঘটছে বিপত্তি। গত 1 এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে চালু হয় করোনা শনাক্তের পিসিআর ল্যাবের কার্যক্রম। গত এক মাসে সংগ্রহ করা প্রায় 2800 নমুনার মধ্যে এই ল্যাবে পরীক্ষা করা সম্ভব হয়েছে 1890টি। সংশ্লিষ্টরা বলছেন, করোনা উপসর্গ থাকা ব্যক্তির যে ধরনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর কথা তা পারছেন না অনেক কর্মী। তারা আরও জানান, প্রথম অবস্থায় নমুনার আইডিতে গরমিল থাকায় কিছু নমুনা বাতিল হয়। সে জটিলতা কাটিয়ে উঠলেও এখন দেখা দিয়েছে নতুন বিপত্তি। করোনা উপসর্গ থাকা ব্যক্তির ন্যাজোফ্যারেঞ্জিয়াল সোয়াব সংগ্রহের পরিবর্তে মাঠ পর্যায়ের অনেক কর্মী সংগ্রহ করছেন মুখের লালা, যা পিসিআর মেশিনে দেয়া হলে ফল আসছে না। স্যাম্পলটা বেসিক্যালি যেখান থেকে নেওয়ার কথা সেইখান থেকে হয়তো নেয় না। এই জন্য আপনার দেখা গেল যে প্রতিদিনই 5টা, 6টা, 7টা, 8টা, 10টা, 15টা ইনভ্যালিড রিপোর্ট আসে। রাজশাহীর ল্যাবে প্রতিদিন নমুনা আসছে গড়ে প্রায় 150-র মতো, তবে ল্যাবের সক্ষমতা 94টি। বাকি নমুনাগুলো পর্যায়ক্রমে পরীক্ষা করা সম্ভব হলেও নমুনার মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিভাগীয় প্রধান। মেডিকেল টেকনোলজি দিয়ে এটা যদি কালেকশন করে তাহলে আমার মনে হয় প্রপার কালেকশন অব দি স্পেসিমেন হবে এবং স্পেসিমেনটা রিপ্রেজেন্টেটিভ হবে। এ বিষয়ে সিভিল সার্জন জানান, করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ে নমুনা সংগ্রহকারীদের হাতে কলমে প্রশিক্ষণ না দিয়ে অনলাইনে প্রশিক্ষণ দেয়ায় অনেকে তা রপ্ত করতে পারেননি। কিছু পরীক্ষা হাতে কলমে ছাড়া আমাদের দেবার পরীক্ষাটা হয়েছে অনলাইনে, যার কারণে সকলে হয়তো অতখানি প্রশিক্ষিত হতে পারে। আশা করছি এখন কয়েকদিন হয়ে গেছে, এখন আমাদের স্যাম্পল যারা কালেক্ট করছে অনেকটা অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে মাধ্যমে। ল্যাবটিতে এ পর্যন্ত 14 জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে একজন মারা গেছেন। করোনা নমুনা পরীক্ষার পরিসর বাড়াতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে একই সক্ষমতার আরও একটি পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। চলতি সপ্তাহেই এই ল্যাবের কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজশাহীর নমুনা পরীক্ষার অব্যবস্থাপনার বিষয়ে আরো জানাতে এবার সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, করোনা শনাক্তে নমুনা সংগ্রহ পর্যায়ে যে অদক্ষতার জেরে এ ধরনের ঘটনাগুলো ঘটছে, এগুলো সংশোধনে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আসলে রাজশাহীর যে মাঠ পর্যায়ে থেকে যে করোনা নমুনাগুলো সংগ্রহ করা হচ্ছে এবং সেইটিতে যে অব্যবস্থাপনা, সেইটির ব্যাপারে মূলত স্বাস্থ্য বিভাগ বলছে যে যারা এই নমুনার কাজের সাথে জড়িত, যারা নমুনা সংগ্রহ করছেন তাদের মূলত অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেহেতু তাদের অনেকেই কিন্তু তাদের যে অনলাইনে প্রশিক্ষণের যে বিষয়টি সেইটি কিন্তু রপ্ত করতে পারেনি। এই প্রশিক্ষণটি যদি হাতে কলমে দেওয়া হতো বা একেবারেই হাতে কলমে দেওয়া হলো বা সরজমিনে দেওয়া হলো, সেইটি কিন্তু তাদের জন্য অনেক সুবিধা হতো বলে স্বাস্থ্য বিভাগ বা সিভিল সার্জনের পক্ষ থেকে আমাদেরকে জানাচ্ছে। এবং সেই সাথে বলা হচ্ছে, যেহেতু এই ল্যাব চালু করা প্রায় 1 মাসের বেশি সময় হয়ে গেছে, সেহেতু তাদের অভিজ্ঞতা ধীরে ধীরে বাড়ছে। হয়তো এই যে নমুনা সংগ্রহের যে অব্যবস্থাপনা বা ঠিক নমুনা সংগ্রহ না করার বিষয়টি সেইটি হয়তো কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন। জানেন, রাজশাহীর যে পিসিআর ল্যাব গত চালু হয় সেখানে কিন্তু এখনো 3000 নমুনা এসছে। এর মধ্যে 2000 নমুনার ফলাফল কিন্তু রাজশাহীর পিসিআর ল্যাব থেকে পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী জেলায় এখন মধ্যে মোট 15 জনের করোনা শনাক্ত হয়েছে এবং একজন মারা গেছেন এদের মধ্যে। তো এই পিসিআর ল্যাবের যারা সংশ্লিষ্ট আছে তারা মূলত বলছে যে নমুনার মূলত করোনার উপসর্গ যারা থাকছে বা যাদের নমুনা সংগ্রহ করছে তাদের ন্যাজোফ্যারেঞ্জিয়াল সোয়াবটা সংগ্রহ করা দরকার। সেক্ষেত্রে যারা মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী কাজ করছে তারা কিন্তু সেটি না সংগ্রহ করে মুখে লালা। মাইনুল, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের যে কথাটা বলছিলেন আপনি, যে অনলাইনে তাদেরকে শেখানো হচ্ছে যে কিভাবে নমুনা সংগ্রহ করতে হয়, তো তাদের কি কোনো ধরনের মনিটরিং এর ব্যবস্থা করা হচ্ছে? তো তারা যদি এই মনিটরিং না করা হয় তাহলে তো বোঝা যাবে না যে তারা যে প্রক্রিয়াটি তাদেরকে শেখানো হলো তারা সেটা বুঝতে পেরেছেন কিনা। আসলে মনিটরিং এর বিষয় কতটুকু করা হচ্ছে সেইটি কিন্তু আমাদের দেখার কোনো সুযোগ নেই। তবে সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হচ্ছে
কোনো ধরনের নমুনা সংগ্রহে কোনো ধরনের ত্রুটি না থাকে, কোনো ধরনের ভুল না থাকে, সেই বিষয়টি যেন নিশ্চিত করা যায় সেটি উপজেলা স্বাস্থ্য যারা কর্মকর্তা থাকছেন তাদেরকে বিষয়টি মনিটরিং এর কথা বলা হচ্ছে। তবে আমরা এর আগে দেখেছি যে নমুনার আইডি নিয়ে জটিলতা সেইটি কাটিয়ে উঠলেও এখন নতুন করে দেখছি যে নমুনা সংগ্রহ নিয়ে মূলত জটিলতা দেখা দিচ্ছে। এই জটিলতা কবে নাগাদ কাটিয়ে ওঠা সম্ভব হবে সেইটি কিন্তু এখন সঠিকভাবে কেউ বলতে পারছে না। তবে সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু ধীরে ধীরে অভিজ্ঞতা তাদের বাড়ছে, মাঠ পর্যায়ে তাদের এই জটিলতা কাটিয়ে উঠতে পারবে। তবে যারা ল্যাব সংশ্লিষ্ট আছে তারা মূলত বলছেন এই যে নমুনা বিষয়টি মূলত ডিপ্লোমাধারী বা মেডিকেল টেকনোলজিস্ট যারা আছে তার যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা এইসব পড়াশোনা করছেন তাদেরকে দিয়ে যদি এই নমুনা সংগ্রহ করা যেত তাহলে এই যে নমুনা সংগ্রহ যে অব্যবস্থাপনা বা ন্যাজোফারেঞ্জিয়াল সোয়াবের পরিবর্তে যে লালা সংগ্রহ করা হচ্ছে সেইটি হয়তো হতো না বলে আমাদেরকে তারা জানিয়েছেন। রাজশাহীতে করোনা শনাক্তের নমুনা পরীক্ষার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা দেখবেন। ব্যাপক হারে করোনা আক্রান্ত হচ্ছে পুলিশ, মাঠে ও ব্যারাকে শারীরিক দূরত্ব নিশ্চিতের তাগিদ। করোনার কারণে এবার রমজানে সবজির দাম কম, সরবরাহ ব্যবস্থা সচল রাখার দাবি ক্যাবের। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত জি র্যাপিড ডট ব্লড কিট পরীক্ষায় 6 সদস্যের কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার ফল জমা দেওয়া হবে রিভিউ বোর্ডে। বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলেই কিট ব্যবহারের অনুমতির জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে সুপারিশ করা হবে। এদিকে গণস্বাস্থ্যের ট্রাস্টি বলছেন কমিটির পরীক্ষায়ও গণস্বাস্থ্যের কিট পাশ করবে বলে আশাবাদী তারা। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড টেস্ট কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য গত 30 এপ্রিল অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই পরীক্ষা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। শনিবার বিএসএমএমইউ এর ভাইরোলজি বিভাগের সাবেক অধ্যাপক শাহিনা তাবাসসুমকে প্রধান করে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এখন পরীক্ষা শুরুর আগে দুই পক্ষ বসে বৈজ্ঞানিক তথ্য আদান প্রদান শেষে একটি প্রোটোকল তৈরি করা হবে। পরে প্রোটোকল পাঠানো হবে বঙ্গবন্ধু মেডিকেলের রিভিউ বোর্ডে। এরপর পরীক্ষায় উত্তীর্ণ হলে কিট ব্যবহারের অনুমতির জন্য সুপারিশ যাবে ঔষধ প্রশাসন অধিদপ্তরে। এই ব্যাপারে আমাদেরকে কনফিডেন্সিয়ালি রক্ষা করতে হবে। ওনারা কাগজ দিয়ে গেছেন, কনফিডেন্সিয়ালি আমি সাইন করে দিচ্ছি ওনাদের সাথে। আমি আর কোনো কিছু বলবো। আপনারা বলতে পারেন যে ওনারা পরীক্ষা করার জন্য ওনারা দুই পক্ষ এগ্রিড, এটুকু বলতে পারেন। যারা কমিটি করা হয়েছে তারা বসবে, তারা ওনাদের সাথে বসে একটা প্রোটোকল তৈরি করবে। সেই প্রোটোকল আমাদের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডে পাস হবে। পাস হলে ওনারা কাজে যাবে। নিয়ম অনুযায়ী এই ধরনের কিট ব্যবহারের অনুমতির জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বা বিএমআরসিতে 50,000 টাকা ফি জমা দিতে হয়। গণস্বাস্থ্য কেন্দ্র ইতিমধ্যে তা সম্পন্ন করেছে। সোমবার বিএসএমএমইউতে পরীক্ষার জন্য 1000 কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র। পরীক্ষায় উত্তীর্ণ হবার বিষয়ে শতভাগ আশাবাদী তারা। রাত বিরাত যখন যেখানে বলবে আমরা সেখানে যাব, সেখানে যে কাগজপত্র জমা দেবো তাদেরকেই করতে চাই। কারণ আমরা মনে করি যে আমরা দেশের ইমার্জেন্সিটাকে নিয়ে আমরা আমাদের এইটা হলো যে আমাদের পরীক্ষা পাস নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। পরীক্ষা আমরা পাস করবো আমরা জানি। গবেষক বিজন কুমার শীলের নেতৃত্বে গত 19 মার্চ এই কিট উদ্ভাবন করে গণস্বাস্থ্য কেন্দ্র। করোনা ভাইরাস শনাক্তে এই র্যাপিড টেস্ট কিট মাত্র 300 টাকায় পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দায়িত্ব পালন করতে গিয়ে ব্যাপক হারে করোনা আক্রান্ত হচ্ছে পুলিশ। ভাইরোলজি বিশেষজ্ঞদের ধারণা, মাঠে বা ব্যারাকে পুলিশের সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না। এছাড়া সুরক্ষা সামগ্রী সঠিকভাবে ব্যবহারেও রয়েছে ঘাটতি। পুলিশ কর্মকর্তারা বলছেন সবাইকে প্রশিক্ষিত করার চেষ্টা চলছে। 11 এপ্রিল প্রথম পুলিশের একজন সদস্যের করোনা শনাক্ত হয়। 21 দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 741 জনে। এরই মধ্যে 2 জন এসআই, 1 জন এএসআই ও 2 জন কনস্টেবলের করোনায় মৃত্যু হয়েছে। দেখি যে আমাদের কোনো সহকর্মী ইনফেক্টেড হচ্ছে, যদিও আমাদের মানে একটু ভিতরে একটু ভয় কাজ করে, তথাপিও আসলে আমরা চাচ্ছি যে আমরা যদি আক্রান্ত হই কিন্তু দেশের মানুষ যেন সবাই সুরক্ষিত থাকে। মানুষকে একটু সেফটি দেওয়ার জন্য, একটু সুরক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের দায়িত্বের মধ্যে সবসময় আছি, অটল থাকবো ইনশাআল্লাহ।
ডিএমপিতেই আক্রান্ত হয়েছে ৩৫৬ জন। কর্মকর্তারা বলছেন, লকডাউন এলাকায় দায়িত্ব পালন, সড়কে জীবাণুনাশক ছিটানো, ত্রাণ বিতরণ, করোনা রোগীদের হাসপাতালে পৌঁছানো ও করোনায় মৃতদের দাফনে অংশ নিতে গিয়ে পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন। আমাদের কিন্তু সব সময়ের জন্যই কিন্তু এই যে করোনার যে ম্যানেজমেন্ট, এটার সঙ্গে আমরা কিন্তু সম্মুখ থেকেই নেতৃত্ব দিয়েছি। আমরা বলতে চাই যে এই সামগ্রিক কারণের জন্য আমাদের এখানে আক্রান্তের সংখ্যা বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক দূরত্ব ঠিকমতো পালন করতে না পারা ও যথাযথ সুরক্ষা না নেওয়ায় পুলিশ আক্রান্তের সংখ্যা বেড়েছে। পুলিশ বাহিনী বাহিনীরা যখন তাদের কর্তব্য পালন করবেন, তখন তাদের হাতে অবশ্যই গ্লাভস, চোখে গগলস এবং মুখে মাস্ক নিয়ে তারা ডিউটি করবেন। ওনারা যদি শারীরিক দূরত্ব বজায় রাখেন এবং সবসময় হ্যান্ড হাইজিনের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু তাদের সংক্রমণ আর ঘটবে না। নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ করব, আপনারা যারা জনস্বাস্থ্যবিদ আছেন, ভাইরোলজিস্ট আছেন, তাদেরকে দিয়ে একটু এরকম একটা প্যান্ডেমিকে আপনার এই বিশাল এই প্রশিক্ষিত বাহিনী কিভাবে নিজেকে সুরক্ষা দিয়ে অন্যকে সুরক্ষিত করবে সেই ব্যাপারে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সদর দপ্তর বলছে, পুলিশ সদস্যদের সচেতনতা বাড়ানো, সুরক্ষা নিশ্চিত করা ও আক্রান্তদের সুস্থ করার উপর জোর দেয়া হচ্ছে। যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদেরকে সচেতন করার পাশাপাশি তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের কাছে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী পাঠানো হয়েছে এবং প্রতিনিয়তই তাদের চাহিদার ভিত্তিতে আমরা সুরক্ষা সামগ্রী পাঠাচ্ছি। যারা আক্রান্ত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য রাজারবাগ যে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল রয়েছে, এখানে আমাদের প্রয়োজনীয় সকল চিকিৎসা আয়োজন আমরা রেখেছি। করোনা মোকাবিলার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বয়স মাত্র 10 মাস, নাম আবির, বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। তার ছোট্ট শরীরেও ঢুকেছিল করোনা ভাইরাস। ভর্তি হতে হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। সেদিন ছিল 22 এপ্রিল। করোনার বিরুদ্ধে লড়াই শুরু শিশু আবিরের। 10 দিন পর শনিবার জয়ী হয়েই হাসপাতাল ছেড়েছে সে। একই দিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা জয়ী 57 বছরের এক ব্যক্তিও। গেল 22 এপ্রিল সকালে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় 10 মাসের শিশু আবির। ছোট্ট আবির মা ছাড়া থাকতে পারে না, তাই সুস্থ মাকেও থাকতে হয় আবিরের সঙ্গে। হাসপাতালে শিশুটিকে বিশেষ যত্নে রাখেন চিকিৎসকেরা। আবার পরীক্ষা শেষে শনিবার সন্ধ্যায় শিশুটিকে করোনাজয়ী ঘোষণা করেন চিকিৎসকেরা। করোনা আক্রান্ত সন্তানের সঙ্গে থাকা মায়ের নমুনাও পরীক্ষা করা হয়, তবে তার শরীরে ঢুকতে পারেনি এই ভাইরাস। প্রথম থেকে বিষয়টি আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। একে তো 10 মাসের শিশু, বাংলাদেশের প্রথম একটি শিশু যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তার চিকিৎসা কিভাবে করা হবে, একই সাথে তার মা তার সাথে থাকতে হবে, যেহেতু শিশুটি মায়ের দুধ পান করে। আগামী 14 দিন শিশুটিকে বাসাতেই বিশেষ পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা। আগামী 14 দিন অন্তত শিশুটি হোম আইসোলেশনে থাকবে। কারোর সাথে যাতে শিশুটি দেখা না হয়, কেউ যাতে শিশুটির কাছে না আসে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। আবিরকে নিয়ে বাড়ি ফিরে আপ্লুত তার পরিবার। চিকিৎসা ও বিশেষ যত্নের জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান তার মা। ওরা ভালো করে ট্রিটমেন্ট করছে, আর আমার এখন ভালো লাগছে, আমার বাচ্চাকে সুস্থ করে যে আমি যে বাসায় নিয়ে আসতে পারছি, তাই আমার সব ওরা যারা আমাকে হেল্প করছে, আমি ওদেরও হাজার হাজার ওই কাছে সারাদিন কৃতজ্ঞতা থাকবো। শনিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে আবির সহ 2 জন। এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 20 জন। চট্টগ্রামে মোট আক্রান্ত 78 জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে 6 জনের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনার কারণে এবার রমজানে চাহিদা কম আর রপ্তানি কম হওয়ায় প্রতিটি সবজির দাম কমেছে 2 থেকে 3 গুণ পর্যন্ত। বেগুন, শসা, লেবু, মরিচ, টমেটো সহ প্রায় সব ধরনের সবজি রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে। গত বছরের তুলনায় দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা। এতে কৃষকরা কিছুটা কম দাম পেলেও মধ্যস্বত্বভোগীরাও খুব বেশি লাভবান হতে পারছে না বলে জানান ক্যাব সভাপতি। কিছুটা কম দাম পেলেও মধ্যস্বত্বভোগীরাও খুব বেশি লাভবান হতে পারছে না বলে জানান ক্যাব সভাপতি। বেগুন, শসা সহ বিভিন্ন ধরনের সবজির জন্য বিখ্যাত নরসিংদীর শিবপুর উপজেলা। দূরত্ব কম হওয়ায় এই এলাকা থেকেই বেশিরভাগ সবজি আসে রাজধানীর কাঁচা বাজারগুলোতে।
গত রমজানে কৃষকরা ৩,০০০ টাকা মনে বেগুন বিক্রি করলেও এবার তা বিক্রি হচ্ছে ১২০০ টাকায়, আর শশার মন ২,০০০ টাকা থেকে নেমে এসেছে ৮০০ টাকায়। করোনার কারণে সব সবজির দাম কম, কারণ মানুষ ঘরতে পারতে না, খাইব কি নিয়ে, আমরা যে বাজারে নিয়ে ব্যাপারিতে পাওয়া যায় না। গত বছরতে অনেক লস আছে আর কি, এই বছর গৃহস্থী। সবজি চাষের জন্য বিখ্যাত মানিকগঞ্জের খুচরা বাজারেও বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, আর শশা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে, যা গত রমজানে বিক্রি হয়েছে প্রায় দ্বিগুণ দামে। বেগুন ছিল গত রোজায় আপনার ১০০ টাকা, ১২০ টাকা, এবার ৬০ টাকা, ৫০ টাকা। আপনার পটল ছিল ৫০-৬০ টাকা, এবার হচ্ছে আপনার ৪০ টাকা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, যা গত বছর বিক্রি হয়েছে ৯০ থেকে ১২০ টাকায়, আর শশা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে, যা গত বছর বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়। পাইকারি তো কম হচ্ছে, আমার কাছে কম হচ্ছে। আমি ৫০ টাকা কিনে আনছি, ৫৫ টাকা বেচতেছি, ৬০ টাকা বেচতেছি। আমার কাছে বেশি মনে হচ্ছে না, খুব একটা আসছে ১০-১৫ দিন পর আসছি, যা মানে যতটুকু দাম আছে তা দিয়ে কিনতে হচ্ছে বাধ্য হয়ে। মানে কেমন রিজনেবল? মোটামুটি রিজনেবলের মধ্যে আছে। আগের মতো বিক্রি হচ্ছে না এখন, কিন্তু ওই হিসাবে ধরতে গেলে এখন সবজির দামটা গত মধ্যে কমই আছে এখন। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জানায়, করোনার কারণে রফতানি বন্ধ ও মানুষের চাহিদা কমে যাওয়ায় এবারের রমজানে সবজির দাম অনেকটাই কম। এতে করে মধ্যস্বত্ব ভোগীরা খুব বেশি লাভবান হচ্ছে না বলে জানান ক্যাব সভাপতি। কোঅপারেটিভ সিস্টেমের মাধ্যমে এনে কৃষক সরাসরি শহরের বাজারে যদি পণ্য এনে বিক্রি করতে পারে, তাহলে বোধহয় কৃষকও ভালো দাম পাবে, ভোক্তাও সহনীয় মূল্যে পণ্য ক্রয় করতে পারবে। এছাড়াও পণ্য পরিবহনের জন্য যোগাযোগ ব্যবস্থা সচল থাকলে উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে দামের ব্যবধান অনেকটাই নিয়ন্ত্রণ রাখা সম্ভব বলে জানান বাজার বিশ্লেষকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিপাকে পড়া দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বগুড়ার ব্যবসায়ীরা। শহরের ২১ ওয়ার্ডে নিরন্ন মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন ট্রাক ও বাস মালিক সমিতির স্বেচ্ছাসেবকেরা। আর অসহায় শিশুদের ঈদ উপহার তুলে দিতে ব্যক্তিগত গাড়ি বিক্রির উদ্যোগ নিয়েছেন আরেক ব্যবসায়ী। করোনা লকডাউনে কাজ বন্ধ, দৈনিক রোজগার না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বগুড়ার নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ। তাই তাদের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকেই, যাদের মধ্যে ব্যবসায়ীদের ভূমিকা উল্লেখযোগ্য। জেলা ট্রাক মালিক সমিতির সভাপতির উদ্যোগে প্রতিদিন প্রায় ১৪,০০০ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে রান্না করা খাবার। বাস মালিক সমিতির নিজস্ব জায়গায় দৈনিক রান্না করা খিচুড়ি মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন স্বেচ্ছাসেবক সহ প্রায় ১০০ মানুষ। এই কাজটা করে যে আমি এত তৃপ্তি পাচ্ছি যে বলা ভাষার, মানুষ যে অসহায় হয়ে পড়ে আছে, অনেকে বাসায় যেও দিয়ে আসি, আমি দিয়ে আসি। ওনারা সবাই বলে যে না, আপনি খুব কাজ ভালো করছেন, আমরা অনেকেই কষ্টে আছি। প্রকৃত অর্থেই যাদের ঘরে খাবার নেই তারাই পাচ্ছে একটি করে প্যাকেট। এ কাজে ট্রাক মালিক সমিতির পাশে দাঁড়িয়েছেন অনেক ব্যবসায়ী, যদিও পরিচয় প্রকাশ করতে চান না তারা। যে আমি রান্না করে খাবারটা যদি পৌঁছায় দিতে পারি, তাহলে এই খাবারটা সবাই খেতে পারবে। আমাকে কিন্তু অলরেডি এখন পর্যন্ত ৫ থেকে ৬ টন চাল বগুড়ার অনেক মানুষ নীরবে দিয়ে গেছে। তারা কিন্তু বলছে আমার নামটা বলবেন না। সামনে ঈদ, ছিন্নমূল অসহায় শিশুদের জন্য এগিয়ে এসেছেন আরেক ব্যবসায়ী। শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। গাড়ি ভবিষ্যতে আল্লাহ পাক বাঁচা রাখলে কিনতে পারবো, অতএব গাড়িটা বিক্রি করে আমি এই মুহূর্তে বিশেষ করে শিশুদের জন্য কিছু করতে চাই। শুধু রান্না করা খাবারই নয়, রমজান উপলক্ষে বেশ কিছু পরিবারে মাছও পৌঁছে দিচ্ছেন ব্যবসায়ীরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। জামালপুরে ত্রাণ বিতরণের তালিকা তৈরি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইন্ডিপেন্ডেন্ট ও সময় টিভির ২ ভিডিওগ্রাফার সহ ২০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরাও। শহরের শাহপুর এলাকায় শনিবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা। স্থানীয়রা জানান, করোনায় কর্মহীনদের ত্রাণ দেওয়ার জন্য পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের বাড়িতে তালিকা তৈরির কাজ চলছিল। সে সময় তালিকায় অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন ও তার সমর্থকেরা। এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ, এতে আহত হন অন্তত ২০ জন। স্থানীয় গণমাধ্যম কর্মীরা এ ঘটনার সংবাদ সংগ্রহে গেলে হামলার শিকার হন ২ সংবাদকর্মীও। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোল সীমান্ত থেকে আটক করা হয়েছে। শনিবার রাতে বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি।
পরে কাজলের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার জানান, রাতে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন শফিকুল ইসলাম। এ সময় তাকে আটক করা হয়। গত 8 মার্চ রাজধানীর হাতিরপুলে নিজ কার্যালয় থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাংবাদিক শফিকুল ইসলাম। 9 এপ্রিল বেনাপোল এলাকায় তার মোবাইল ফোন সচল থাকার কথা জানান চকবাজার থানার এসআই মুন্সি আব্দুল লোকমান। করোনা পরিস্থিতির কারণে সে সময় বেনাপোলে অভিযান চালানো যায়নি বলেও জানান তিনি। করোনায় একদিনে ভারতে 100 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1323 জনে। তবে সরকারি হিসেবে করোনায় ভারতে মৃতের সংখ্যা 1223 জন। এদিকে বিশ্বে 24 ঘন্টায় মারা গেছে 5000-এর বেশি মানুষ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 2,44,000, আক্রান্ত 34.5 লাখেরও বেশি। শনিবারও যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। 24 ঘন্টায় যুক্তরাজ্যে 621, ইটালিতে 474, ইকুয়েডরে 308, স্পেনে 276 ও ফ্রান্সে 166 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ রোধে 24 জুলাই পর্যন্ত স্বাস্থ্য সতর্কতার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে ম্যাক্রো সরকার। 7 সপ্তাহ পর প্রথম ব্যায়ামের জন্য বাইরে বেরোনোর সুযোগ পেয়েছেন স্পেনবাসী। সেই সঙ্গে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। এদিকে আগামী সোমবার থেকে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। হোটেল রেস্তোরাঁ ছাড়া শনিবার থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে অস্ট্রিয়া। 3 বিদেশি ফুটবলারের পাওনা পরিশোধ না করায় সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর খেলোয়াড় রেজিস্ট্রেশনের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। ফিফা ডিসিপ্লিনারি কমিটির নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত জানিয়েছে বাফুফে। করোনার কারণে অফিসিয়াল কার্যক্রম চালানো সম্ভব না হওয়ায় অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি দাবি সাইফ স্পোর্টিং এর। সময় বাড়াতে চিঠি দিলেও আমলে নেয়নি ফিফা, তাতে অসন্তোষ প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। 3 বিদেশি ফুটবলারের পাওনা পরিশোধে প্রায় $1 লাখ জরিমানা দিতে গেল মার্চে সাইফ স্পোর্টিংকে নির্দেশ দেয় ফিফা। 23 এপ্রিল ছিল তার শেষ সময়। নির্ধারিত সময় তা পরিশোধ না করায় অনির্দিষ্টকালের জন্য ফুটবলার রেজিস্ট্রেশনের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজকে আমরা সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডকে অফিসিয়ালি জানাই, আনলেস এই পেমেন্টগুলো দেওয়ার কোনো ভ্যালিড ডকুমেন্টেশন আমাদেরকে অর্থাৎ বাফুফকে অথবা ফিফাকে না দেওয়া হচ্ছে, অ্যাজ পার দ্য ডিসিশন অফ ফিফা, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং তার যুব দলের পক্ষে ফরেন অথবা লোকাল যে কোনো প্রকারের খেলোয়াড় রেজিস্ট্রেশন বা ট্রান্সফার সেটা ব্যান থাকবে। তবে চলমান করোনা সংকটের কারণে এমনটা হয়েছে দাবি সাইফ স্পোর্টিং এর। সময় বৃদ্ধির জন্য ফিফার কাছে চিঠি দিয়েও সদুত্তর মেলেনি অভিযোগ ক্লাবটির। আমি চাইলেও তো এখন টাকা দিতে পারছি না, কারণ আমার কোনো ব্যাংকিং ওপেন নাই, আমার কোনো অফিস ওপেন নাই। আমি তো চাইলেও এখন করতে পারবো না। আমরা লাস্ট অফিস খোলার আগেই আমরা যখন গভর্নমেন্ট হলিডে ডিক্লেয়ার করে তখনই আমরা ফিফাকে বলে দিয়েছি, তো ফিফা এটা গ্রহণ করে। 3 বছর আগের ওই ঘটনা নিয়ে এখনো আপত্তি সাইফ স্পোর্টিং এ। ক্লাবটির সাফ কথা, 2017-18 মৌসুমের প্রিমিয়ার লিগের আগে সার্বিয়া, মন্টিনিগ্রো আর স্লোভাকিয়া থেকে 3 ফুটবলারকে ট্রায়ালে আনা হলেও তাদের সাথে কোনো চুক্তি হয়নি। আর্লি সিজনে আমরা একটা ট্রেনিং সেশন করলাম প্লেয়ারগুলো কোয়ালিটি দেখার জন্য, প্লাস প্লেয়ারগুলার অ্যাটিটিউড, আপনার মেন্টাল স্ট্রেংথ কিরকম সবকিছু দেখার জন্য। তো আলটিমেটলি প্র্যাকটিসে পারফরমেন্স ওদের প্লেয়ারদের আমরা নিজেরাও আইডেন্টিটি জানতাম না, প্লেয়ারদের কোনো ট্র্যাক রেকর্ডও ছিল না, এবং প্র্যাকটিসে তারা অত্যন্ত বাজে পারফরমেন্স শো করাতে আমরা একেবারে সিজন শুরু হওয়ার অনেক আগে 2-3 মাস আগেই ওদের আমরা রিলিজ করে দিলাম। চলমান পরিস্থিতির উন্নতি হলেই অর্থ পরিশোধ করা হবে জানিয়েছে সাইফ স্পোর্টিং। আর ফিফার নির্দেশনা অনুযায়ী তার পরপরই দল বদলে নিষেধাজ্ঞা উঠে যাবে আশা ক্লাব কর্তৃপক্ষের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ধন্যবাদ সবাইকে।